লক্ষ্মীলা নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। আজ রবিবার, বিশেষ দিন। রবিবার মানেই আপনাদের পরিচিত সব মা লক্ষ্মীরা আসেন এখানে খেলতে। আর হ্যাঁ, লক্ষ্মী ব্যাংকেও কিছু না কিছু কন্ট্রিবিউশন হয়, আশা রাখছি আজও সেরকম কিছুই হবে। আপনাদের পছন্দের 4 মা লক্ষ্মী আজ খেলতে আসছেন আমার সঙ্গে। ডেকে নি তাদের প্রথমেই। প্লিজ ওয়েলকাম দেবলীনা, বিদীপ্তা দি মানে আমার দিদি, তুলিকা দি অ্যান্ড রেশমি দি। ইয়ে! এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মীলা ওয়েলকাম সবাইকে। থ্যাংক ইউ আমাদের সবাইকে দিদি বলার জন্য। এই বাবা, এই দেবলীনাকে আমি দিদি বলিনি। না। তোকে আমি দিদি বলেছি? না 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 আমাকে না, বলে দেবলীনাকে কেন বলবো? তোকে বলেছি নাহলে তুই মারবি। তুলিকা দিকে বলেছি নাহলে কান মুলে দেবে। রেশমি দিকে তো রেশমি দি বোধহয় জীবনে প্রথম ডাকলাম। হ্যাঁ, আমি তো জানি যে এখানে যে কজন আছে তারা বোধহয় রেশমি নামটা জানেই না। তাহলে আমার বুড়োদি, ডাকনামটাই হ্যাঁ, আমি জানে। অনেক পরে জেনেছি তো ওর নাম রেশমি। কারণ রেশমি দি আমাদের কাছে বুড়ুদি, আর বুড়ুদিকে তো ছোটবেলা থেকে বুড়ুদি বলেই ডেকেছি। আচ্ছা, সবাই পোডিয়ামে এসো, অনেক কথাবার্তা আছে সবার সঙ্গে। দেবলীনা আজকে একটা বিশেষ কারণে এসছে। সেই কারণটা হলো দেবলীনার একটা ছবি রিলিজ করছে। 24শে জুলাই রিলিজ করছে দেবলীনার ছবি, ছবিওয়ালা। হ্যাঁ, সেই ছবিটার গানটা আগে দেখি। মন বোঝা কি অতই সহজ বল, প্রেম দেখতে ঠিক তোর মতো অবিকল, কোন ভাবনায় মন ভাসলে তুমি আমায় ভালোবাসলে, আবার কেন কাঁদলে নাকি বুকের ভিতর মাপলে কত জল, মন বোঝা কি অতই সহজ বল। এই ছবিটা কবে শুট হয়েছিল? এটা শুট হয়েছিল আমাদের গত বছর জুন নাগাদ। আমাদের প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। আমরা ভেবেছিলাম ছবিটা বোধহয় আমরা রিলিজ করতে পারবো না, কিন্তু আমাদের খুবই সৌভাগ্য যে বর্তমানের পরিস্থিতিতে আমরা ছবিটা রিলিজ করতে পারছি, খুবই হৈ হৈ করে রিলিজ করতে পারছি। কিন্তু দুর্ভাগ্য যে বাবিন আমাদের সাথে আছে কিন্তু শারীরিকভাবে নেই, কিন্তু আছে তো নিশ্চিত। আমি আছি আগামীতে। আসলে বাবিন তো অরুণোদয় একজন ট্রু আর্টিস্ট ছিল, সত্যিকারের শিল্পী। ও এইভাবেই আমাদের মধ্যে আছে। এই ছবিতে বাবিনের চরিত্রের নামখানা বাবিনের সাথে যে কি ভীষণ মিলে যায়, বিশ্বকর্মা। একজন ফটোগ্রাফার, ছবি তুলতে খুব ভালোবাসে, তাই ছবিওয়ালা। বিশ্বকর্মা ওর নাম, আমার চরিত্রের নাম মালা। তো বিশ্বকর্মা এমন একজন চরিত্র, তার কদর সে পেল চলে যাওয়ার পর। এটা ছবির গল্প, ঘটনা চক্রে এটাই ছবির গল্প। কখনো কখনো কিছু অদ্ভুত ব্যাপার ঘটে না? আমার মনে হোক ও
ক্ষণজন্মা ছিল, হ্যাঁ, ক্ষণজন্মা খানিকটা। ছিল। ও চলে যাওয়ার পরে মানে অনেক আগে হয়তো ওর লেখা পড়েছি বান্ধবীরা বলে, ও একটা ম্যাগাজিনের জন্য একটা গল্প লিখেছিল, ও তাতে যেগুলো লিখে গেছে এক্স্যাক্টলি মিলে গেল। শুরু হচ্ছে এইভাবে, আমি চলে যাওয়ার পর আমার দেহটা জল থেকে তোলা হলো, এইটা দিয়ে শুরু 42 বছর হচ্ছে। বয়স সেটাতে লেখা ছিল। বয়সটা লেখা 42 আছে, বছর বয়স, মানে এগুলো ক্ষণজন্মা না না হলে হয় না। হি ওয়াজ আ ট্রু আর্টিস্ট। আর এত গুণ, ওর এত গুণ। কোন দিকটা ছেড়ে আমরা কোন দিকটা নিয়ে কথা বলবো? ও যেমন গুণ ওরও আছে, এত ভালো একটা মানুষ যে প্রত্যেকের গুণের কদর করাটা, কদর এটাও করাটা। একটা মানুষের সেটাই। সাংঘাতিক। একটা মানুষ ভালো না হলে, একটা মানে ট্রু আর্টিস্ট বা শিল্পী না হলে সে এটা কিন্তু অপরের হয়ও না। গুণের কদরও করতে পারে না। মানে রাহুল হচ্ছে সেই রকম একটা মানুষ যে নিজেও গুণী এবং প্রত্যেকের গুণের কদরটা কদর অসম্ভব অসম্ভব ভালোভাবে মানে এই ছবির পরিচালক যে বাপ্পা, ওর প্রথম ছবির চিত্রনাট্য শুনে বাবিনের এত ভালো লেগেছিল। বাবিন একটা নয়া পয়সা তো নাইনি, বরং ছবিতে আমিও ছিলাম। বিদীপ্তাকে বোধহয় বাবিনই ফোন করেছিল, ফোন করে হ্যাঁ, বলেছিল হ্যাঁ, একটু যে কাজ আমার এক করবে, বন্ধু কাজ মানে করবে। এইভাবে ও সাহায্য করতো মানুষকে। এই ছবিটার ইউএসপি কি? মানে এক তো রাহুল আছে আমার প্রিয় অভিনেতা, তাই দেখতে যাব, এছাড়া আর কি আছে ছবিটাতে? এই ছবিটা একজন খুবই প্যাশনেট শিল্পীর গল্প। এক্ষেত্রে তার শৈল্পিক দিকটা হচ্ছে ছবি তোলা, তিনি একজন ফটোগ্রাফার, কিন্তু বহু প্যাশনেট শিল্পীর সঙ্গে এইটা মিলে যায়। সে অভিনেতাই হোক, কি গায়কই হোক, কি পেন্টারই হোক, কি ফটোগ্রাফারই হোক, এমন একজন শিল্পী যার কাছে বারবার প্রাচুর্যের সুযোগ আসে, কিন্তু সে তার ক্যামেরাটা সেকে আঁকড়ে রেখে দেবে নিজের কাছে, সেটা কিছুতেই ছাড়বে না। তাই জন্য সে সেই প্রাচুর্যের দিকে যায় না, অথচ তার তার আর্টের সঙ্গে কম্প্রোমাইজ কিছুতেই কম্প্রোমাইজ করে না, এবং জীবিত থাকাকালীন সে তার কদর পায় না। চলে যাবার পর সে যে কদরটা স্বপ্ন সারা জীবন সে দেখেছিল, সেই কদরটা সে চলে যাবার পর পায়। তো এই যে শিল্পীর এই গল্পটা আমার মনে হয় বহু শিল্পীর সাথে, বহু শৈল্পিক মনস্ক মানুষের সাথে মিলে যায়। ওকে, সো 24 তারিখে রিলিজ, 24শে জুলাই release। ছবিটা সবাই হলে গিয়ে দেখবেন আশা করি। আর কি হচ্ছে দেবলীনা জীবনে? কাজকর্ম একটু হচ্ছে এখন, বাহ, একটু ভাটা পড়েছিল কাজকর্মে, হ্যাঁ, হ্যাঁ। এখন আবার একটু ঠিকঠাক হচ্ছে। আচ্ছা বিদীপ্তা চক্রবর্তী, কি ঘটছে জীবনে ম্যাডাম বলুন? আমার জীবন তো একটু টালমাটাল অবস্থায় গেছে গত 2 মাস। এক তো অরুণোদয়, তারপরে পরেই মা, 3 দিন বাদেই। তারপর থেকে একটু সত্যি খুব মানসিকভাবে আমি একটু অস্থির ছিলাম। তারপর তো জীবনকে এগিয়ে নিয়ে যেতেই হবে। আমার পরিবার, আমার বন্ধুরা সবাই মিলে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছো, তো আবার আমি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। বাবিনের খবরটা যেদিন পেলাম সেদিনকে রাত্রে মা অসুস্থ হলেন। তার মানে বাবিন নেই এটা ভেবে রিয়েলাইজ করার আগে জানতে পারলাম মা নেই। মাও নেই। এবং এই দুটো ধাক্কা, মানে আমি জানি দিদি কি বলছে, মানে কি করে যে আমরা ওই সময়টা পেরোলাম বা এখনো পেরোচ্ছি নিজেরাও জানি না। সো তুলিকাদি একদম চুপ, তুমি কি কিছু বলবে? আসলে কি হয়েছে বলতো, আমি না বেশ অনেকটা দিন ধরেই খুব চেনা বা খুব কাছের কেউ চলে গেলে আমি আর ফেস করতে পারছি না। আমি পারছি না, যতক্ষণ আমি দেখিনি আমি জানি আছে, সেটা ভীষণ সত্যি লাগে আমার কাছে। আমি দেখবো সত্যিই নেই, ওটা আমার কাছে, আমি সরে গেছি, মুখ ঘুরিয়ে নিয়েছি টেলিভিশন চ্যানেল থেকে বা ফোন থেকে, কিন্তু আমি এখনো ভেতরটা খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি আছে। কারণ শিল্পীর কখনো তো মৃত্যু হয় না, আমরা জানি। হয় না। তুমি এখন কি করছো? আমি এই বছরটা 1432টা যাত্রা করলাম প্রথম। 33টাও ইচ্ছে আছে কন্টিনিউ করার, কারণ একটা বছর করলে ওইটা ধরা যাচ্ছে না, একটু না। ধরতে হবে বিষয়টাকে। গুরুদি কি চলছে তোমার? থিয়েটারের শো তো চলছে। থিয়েটারের শো আর চলছে, আর মানে রাহুলের সাথেই আমার লাস্ট
মানে আমি এখনো নতুন কোনো সিরিয়ালে জয়েন করিনি বা কোনো অফার আসেওনি আমার কাছে। আমার রাহুলের সাথেই মানে রাহুল আউটডোরে যখন গেল ওই ধারাবাহিকে ওই ধারাবাহিকে আমিও শাশুড়ির চরিত্রে অভিনয় করতাম। মানে আমি শুধু আউটডোরটাই যাইনি, মানে ওর সাথে গায়ে গায়ে শুটিং করেছি এবং খুব মানে মজাদার একটা সিরিয়াল ছিল, আমরা খুব মানে হাসি মজা করে করতাম আর কি। তখন আমার রাহুলের কথাটা শুনে মনে হয়েছিল যে হাউস থেকে এটা হয়েছে, আমি তার দুটো কাজ করতাম, আমি দুটো কাজই তৎক্ষণাৎ ছেড়ে দিয়েছিলাম। আমার অবশ্য 1 মাসের জন্য ইউএসএ তে মানে থিয়েটারের জন্যই যাওয়া ছিল, ফলত আমিও আর কোনো চেষ্টা করিনি, আর আসেনি। তা এই থিয়েটার করে ইউএসএ থেকে ফিরলাম, আর আমাদের নতুন নাটক চলছে ম্যাকবেথ 2.0, মানে একবার ম্যাকবেথ করেছিলাম, হঠাৎই বুড়ো বয়সে তুমি লেডি ম্যাকবেথ ছিলে। আমি এখনো লেডি আবার লেডি ম্যাকবেথ, ভাবি বুড়ো বয়সে কি সব। আর আমার বর 2 বছর 3 বছর বাদে 60 হবে, Doesn't ও matter. এখনো ম্যাকবেথ বয়সগুলো করছে। কেন ফাঁস কেন করে তুমি নিয়ে এরকম দেখো? টেলিভিশনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুমি তোমার বরের সঙ্গে যখন প্রেম করতে, হ্যাঁ এটা একটা মজার কথা। আমি জানি শুনতে হবে সবাইকে। বল। সেটা হচ্ছে যে বুড়ুদি তখন কলেজে পড়ে, মানে সবে স্কুল পাশ করে কলেজে পড়ে, তখন প্রেম হয়েছে কৌশিক সেনের সঙ্গে। কিন্তু তখনকার দিনে বাবা মারা আমাদেরও অনেক এরকম হ্যাঁ, পেরোতে হয়েছে, বাবা মাদেরকে মতো বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না, বাবা মা মেনে নিচ্ছে না। আমি এবার বাবান্দা এসছে আমাদের বাড়িতে, আমি তখন বেহালায় থাকতাম, বললো চল একটু তো বুড়ুর সঙ্গে দেখা করতে হবে। আমাকে বুড়ুদির কলেজের বান্ধবীর বোন সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর আমি হ্যাঁ, বাড়িতে দেখো। বসে হঠাৎ দেখছি বেল দিয়ে বলছে, মামাকে মা বলছে শোন তোর কলেজের বান্ধবীর বোন এসছে। আচ্ছা, আমার কলেজের বান্ধবীর বোন, সে আমার বাড়ি চিনে চলে এলো। তাকিয়ে দেখি ও, আর আমি তখনই বুঝেছি যে সন্দেহজনক ব্যাপার, যে ও স্কুলের ড্রেস পরে মাথায় বিরুনি বেঁধে দুদিকে দুটো। আচ্ছা কি রে তুই? তখন আমার ছাদ থেকে ইশারা করছে, মানে তুমি বেরিয়ে এসো। সব করে দেখা করাতাম, সেই জন্যই প্রেমটা হয়েছিল এবং এত বছর টিকেছে। গোয়িং ডাউন দ্য মেমোরি লেন, অনেক দূর চলে গেছি, ফেরত আসি। দর্শকরা বসে আছেন খেলা দেখার জন্য। আপনার 4 পছন্দের অভিনেত্রীকে নিয়ে শুরু করব ফার্স্ট রাউন্ডের খেলা। আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। তো দেবলীনাকে খেলা শুরুর আগে জিজ্ঞেস করি, দেবলীনা একবার অলরেডি এখান থেকে 1 লাখ টাকা, তো লাখ টাকার লক্ষ্মী লাভ একবার হয়ে গেছে, প্রথমবারই হয়েছিল। আজকে যদি আবার হয়, হোয়াট ইজ দ্য প্ল্যান? প্রত্যেকবারের মতো 50,000 তো দিয়েই যাব আমাদের লক্ষ্মী লক্ষ্মীদের জন্য। বাবিনের হয়ে বাকি 50টা দিয়ে দেবো কোনো এক লক্ষ্মীর জন্য। ও মানে পুরোটাই তুই দিয়ে যেতে হ্যাঁ। চাস? দ্যাটস লাভলি। চ ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো দেবলীনা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওকে 200, তারপর একটা, আচ্ছা 500, এটা আরো বড়, আর সবকটা স্ট্যাম্পই লাগাতে হবে কাজে, আর সবকটা স্ট্যাম্প কাজে লাগাতে হবে। 50, এই বোঝা গেল না। 20, আচ্ছা এটা বড়র দিকে, দেখে খেয়াল, এটা একটু ছোটর দিকে বড় বোধহয়। ছোটর দিকে মাঝারি, এটা বড়র দিকে ছোট। 1000 দেবলীনা স্কোর। 1000। এবার আমার জ্যেষ্ঠা, কি প্ল্যান? 1 লাখ টাকা পেলে কি করবি? তুই যে লক্ষ্মীদের জন্য এই শোটা চালাচ্ছিস, সেই লক্ষ্মী ব্যাংকে অর্ধেক টাকা দেব, আর বাকি অর্ধেক টাকাও লক্ষ্মী ব্যাংকেই দেব, তবে রাহুলের স্মৃতিতে। মানে রাহুল থাকলে ও নিশ্চয়ই এই ব্যাপারটায় এনকারেজ করতো যে একজন মা লক্ষ্মী যার কাজে লাগবে, এই 50,000 টাকা রাহুলের হয়ে সেই 50,000 টাকাও লক্ষ্মী ব্যাংকে দেব। কিন্তু তুই আমাকে একটা কথা বল, এই শোটা করে, এটা আমি তোকে প্রশ্ন করছি, মানুষ হিসেবে তোর কি কোনো বদল হয়েছে? পুরোটাই।
আই এম নো মোর দ্য সেম পার্সন দ্যাট আই ওয়াজ। তার কারণ মানুষ হিসেবে তুই একদম গ্রাসরুট লেভেল থেকে হ্যাঁ কিভাবে থাকে মেয়েরা, তাদের কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিভাবে তাদের লড়াই, তাদের সংগ্রামটা কোন পর্যায়ে আমরা তো বাড়িতে বসে বুঝতে পারি না না। শহুরে জীবনে সেটা শহুরে বোঝা জীবনে আমরা সম্ভব সেটা না। বুঝতে পারি না। শহরেও মানে আমরা তো অনেক প্রিভিলেজড, আমরা অনেক কিছু পাই চাই, হ্যাঁ হ্যাঁ কিন্তু মানুষ যে আসলে কেমন আছে, পশ্চিমবঙ্গ যে আসলে কেমন আছে, সেটা আমি এই শোটা করে বুঝতে পেরেছি। তোকে একটা প্রশ্ন করি, যে বাবিনের সঙ্গে তোর খুব বন্ধুত্ব ছিল, বাবিন যে নাটকটা লিখলো, যেটায় পাঠ করতো, তোর আদলে অনেকটা তৈরি করা সেই চরিত্রটা সমাধি, তারপরে ওর সঙ্গে থিয়েটার নিয়ে আলোচনা করা, ওর খেলা দেখার পাগলামি, দি আদার সাইড অফ অ্যাক্টর রাহুল অরুণোদয় ব্যানার্জি, একটু বল। মানে বাবিনের সঙ্গে আমার আলাপ ও যখন বোধহয় কলেজে সবে সবে স্কুল পাশ করে কলেজে ঢুকেছে, 16-17 বছর বয়স। একটা সিরিয়াল হতো, যে সিরিয়ালে তুই অভিনয় করতিস, ঋতুদার ব্রেন চাইল্ড, এবং ঋতুদা দীর্ঘদিন সেই সিরিয়াল পরিচালনা করেছিলেন। তাতে প্রিয়াঙ্কা এবং রাহুল, আমার ছেলে আর মেয়ের পাঠ করত। প্রথম দিনই এসে একটা বাচ্চা ফর্সা মিষ্টি ছেলে এসেই, প্রদীপ্তাদি আমি উনাদির কাছে তোমার অনেক গল্প শুনেছি, উনা মানে গৌতম ঘোষের মেয়ে। হ্যাঁ, আনন্দি। তো আমি অনেক গল্প শুনেছি, আমি শুনেছি তুমি খুব ইন্টারেস্টিং মানুষ, তো আজ থেকে তোমার সঙ্গে আমাকে বন্ধুত্ব করতেই হবে, এই বলেও আলাপ করেছিল একটা 16-17 বছরের ছেলে। তো তারপরে ওর পড়াশোনা দেখে, ওর ভাবনা দেখে, লেখার হাত, মানে তখন থেকেই এত শিক্ষিত, এত ব্যালেন্সড ভাবনা চিন্তা, সবটা দেখে আমি ভীষণ মানে অ্যাট্রাক্টেড হয়েছিলাম ওর প্রতি, যে এইরকম একটা ছেলে, মানে নতুন জেনারেশন তৈরি হচ্ছে। তো সেইটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। তারপর থেকে তো থিয়েটার নিয়ে, পেন্টিং নিয়ে আমার একটু পেন্টিংয়ের প্রতি আকর্ষণ আছে, এবং দেশ বিদেশ বিভিন্ন মিউজিয়ামে গিয়ে সারাক্ষণ ছবি তুলে আমার বাবিনকে পাঠাতে হতো, এটার অরিজিনাল দেখেছি। বা ও যখন বাইরে যেত, একটা মানে কি বলবো, যোগাযোগটা একটা ভীষণ শৈল্পিক যোগাযোগ ছিল আমাদের। তারপর যখন যে জানলাগুলোর আকাশ ছিল নাটকটাও লিখলো, তখন আমায় বলেই ছিল যে ছোটবেলা থেকে তোমাকে না চিনলে হয়তো সমাধির চরিত্রটা আমি লিখতে পারতাম না। খুব অদ্ভুত, মানে অনেকদিন নাটকটা অনেকগুলো শো হয়ে যাওয়ার পরে আমি দেখতে যেতে পারিনি, কাজের ব্যস্ততা, তখন আমি নিয়মিত মেগা সিরিয়াল করি, তো যা হয় সময় পাইনি। তো একদিন খুব অভিমান করে লিখলো, তুমি কি সত্যিই দেখবে না নাটকটা? কি অদ্ভুতভাবে ওর করা শেষ অভিনয়, মানে মেয়েটা দিল্লিতে যাওয়ার আগে, তার আগে একাডেমিতে আমি আমার ছোট মেয়ে ইদাকে নিয়ে দেখতে গেলাম। দেখে তো মানে মন্ত্রমুগ্ধের মতো দেখেছি, এত ভালো একটা প্রোডাকশন। তো শোয়ের শেষে আমাকে বলল যে ইদাকে বলেছো যে এই চরিত্রটা সমাধিটা আসলে তুমি? আমি বললাম যে না রে, ওর এখনো বয়স হয়নি। সোমরি দেখলে সোমরিকে বলতাম ওর এখনো সবকিছু জানার বয়স হয়নি, তো ঠিক আছে থাক। তারপরে ইদার জন্মদিন আর ওর জন্মদিন একসাথে তো একটা হতোই, 16 অক্টোবর। তাই হ্যাঁ, হ্যাঁ, কোনো কিছু লেখা লিখলেই, আজ তো না, যবে থেকে লেখালেখি করছে, যবে থেকে মানে কাগজে ছাপার আগেই ও কিন্তু লেখাটা আমাকে পাঠিয়ে দিত যে তুমি পড়ে, এবং প্রত্যেক কটা বই আমাকে গিফট করা, নাম লিখে দেওয়া, অনেক কিছু নিয়ে, অনেক সিনেমা নিয়ে, খেলা নিয়ে, বিশেষ করে এই যে এখন ওয়ার্ল্ড কাপের সময়, ফুটবলের সময় ও যে কি করতো, আর্জেন্টিনার পাগলামো। বাবিনের বাড়িটাই একটা ছোটখাটো মাঠে পরিণত এবং হতো, টি শার্ট বানিয়ে বানিয়ে লোকজন যারা জানে আর্জেন্টিনার ফ্যান, তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসে। দিয়ে আসতো। হ্যাঁ। আসলে রাহুলকে শুধু অভিনেতা রাহুল বললে পরিচয় বলা দিতে হবে হয় না, পুরোটা ওর সম্পর্কে বলা এবং হলো শুধু না। আমাদের ইন্ডাস্ট্রি বলে না, যে যে অঞ্চলেও থাকতো, হ্যাঁ। বিজয়গড়ের পুরো জায়গাটা জুড়ে সবাই ওর সবাই, বন্ধু। সবাই। হ্যাঁ। শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে, ধূসর সামিয়ানা। খুবই মিস করি ওকে, মানে এরম একটা বন্ধু, এরম একটা ভাই, ও যে আমার সন্তান, মানে সন্তানের মতোও ভালোবাসতাম, বন্ধুর মতোও ভালোবাসতাম, মানে ও যে কি ছিল আমি সত্যি সম্পর্কের নামটা জানি না। পাশ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে, অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে। So, ওই জন্যই তার স্মৃতিতে তুই 50,000 টাকা 50,000 টাকা এখানে দিয়ে যেতে চাস, আর বাকি 50,000 টাকা তুই দিয়ে যেতে চাস লক্ষ্মী ব্যাংক। লাভলি। ফার্স্ট রাউন্ডটা খেলি। 1 মিনিট সময় দিদি,
শুরু হচ্ছে এখন। रायबरेली में तू बीच ছাপ बाजारी जब हुस्न এটা ওর থেকে একটু বড় মনে হচ্ছে। होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी এটা তো ছোটর দিকে, रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी এটা বড়রই দিকে। उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी अरे बहन के इतना जेवर कहना तेज हवा से কাছাকাছি আছে মোটামুটি, একটু দেখে বিচার করে খান। कहना झुमका गिरा रे দেবলিনা থিওরি ধরে পাচ্ছ, এটা বড় আছে, এটা 20 মনে হচ্ছে, ঠিক করে মার। এটা তো খুবই বড়। 670, অপূর্ব, আপনি ফাটাই দিছেন। এবার তুলিকাদি, তুলিকাদি কি করবে 1 লাখ টাকা পেলে? আমরা সবাই মিলেই তাই করব। যখন ওরকমই ভাবা হয়েছে 50 তো আমরা দিতামই, এবং 50টা অ্যাজ ইফ রাহুল কাউকে দিচ্ছে। রাহুলের নাম করে লক্ষ্মী ব্যাংকে দিতে চাও। রাহুল হ্যাঁ কোনো কাজ থেকে এসে কাউকে দিচ্ছে। তুমি তো অন স্ক্রিন বাবিনের সঙ্গে একাধিক অভিনয় করেছো, মায়ের চরিত্রেও অভিনয় হ্যাঁ। করেছো। অফ স্ক্রিন কিরকম ছিল তোমার সঙ্গে? আমি বুঝতে পারতাম না, মানে ছেলে কিন্তু মায়েরা ছেলের সঙ্গে যেভাবে করে ওর প্রজ্ঞার জন্যেই ছেলে ভাইয়ের মাঝামাঝি একটা জায়গা তৈরি হয়েছিল। মানে ওই রকম একটা, মানে খুব যে কথা বলেছি, খুব যে কিছু, কিন্তু ওর কোথায় কি হচ্ছে বুঝতে পারা, বা ওরও আমাকে বুঝতে পারা, ওই সযতনে স্পর্শগুলো ছিল সম্পর্কে। সেই কারণে তুমি ওর হয়ে দিয়ে যেতে চাও 50,000 টাকা। হ্যাঁ এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তুলিকাদি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সজনী সজনী তোমার দেখিয়া এটা বড়র দিকেই আছে, হইয়া রাতের ঘুম গেল এটা একদম কুচকে। সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় এটাও ছোটর দিকেই। দেখি পরানো ভরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেইখানি বোঠানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো এ অত বড় নয় বোধ হয়, অন্য পাগল জীবন থেকে দূরা এটা ছোটর দিকে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা এবার বড়দির কাছে আসি। এই লাস্ট যে সিরিয়ালটা বাবিন করছিল, যেটা করতে গিয়েই দুর্ঘটনাটা ঘটলো, সেটাতে তুমি ওর শাশুড়ির চরিত্রে ছিলে। তো এমন কোনো মুহূর্ত যেটা তোমার এক তো অভিনয়, মানে ইন দ্য ফ্রেম অভিনয় হ্যাঁ। করার সময় তোমার অ্যাকচুয়ালি ওকে তো খুব ছোট থেকে চিনি, অনেক রকম ফেজে ও তো জীবনের গেছে, কিন্তু এই সময়টা আমার ওকে না খুব হ্যাপি লাগছিল। কারণ ও থিয়েটারটা করছিল, তো ও সাংঘাতিক খুশি হতো আমাকে এসে। ও খুব ছোটবেলা থেকে আমাদের থিয়েটার দেখে, তো সেইটার একটা ভীষণ ওর ভালোবাসা বা একটা সম্মান থাকতো। সেই এবারে না ও ভীষণ খুশি ছিল। মানে ওকে দেখতাম রোজ শুটিং এসে বলতো, বৌদি তুমিও আজকে শো করে এলে, আমিও আজকে শো করে এলাম, বৌদি এনএসডি-তে শো করতে যাচ্ছি, ভাবতে পারছো, মানে হয় না অনেক খুব উত্তেজিত, মানে ভীষণ উত্তেজিত। আমি দেখতাম ও ভীষণ হ্যাপি রয়েছে আর কি। একদম শেষ ধর 3 দিন আগে ওরা আউটডোরে গেছে, তার আগে পর্যন্ত তো আমি ওর সাথে শুট করেছি। এবার হয় না জামাই হিসেবে খুব অনেকগুলো মজার সিকোয়েন্স ছিল। আমার না টাচটা ভীষণ মানে
আমার মনে হয় আমি তো এই রাহুলকে ধরলাম, মানে ধরলে ও চলে যাচ্ছে আমি গিয়ে ধরছি, ও এসে কিছু একটা বলছে, মানে খুব মজার শাশুড়ি জামাইয়ের সম্পর্ক আর কি। হ্যাঁ, এক্ষুনি তো মনে হলো যে আমি রাহুলের, আমার হাতে নেই, রাহুল নেই। মানে আমি বোধহয় এই কিছুদিন আগেও বলেছি হ্যাঁ রাহুল, তারপরে ভাবছি ও না নেই না, মানে নেইটা মানে ওর ক্ষেত্রে কিরকম আমার মনে হয় যে হতেই পারে না, এটা নেই হতে পারে না। মানে আজকে তো আমি ওই জন্য বলছি যে ও আজকে আছে আমাদের সাথে, এবং ও আমাদের সবাইকে এত ভালোবাসতো, তোকে এত ভালোবাসতো, সুতরাং আজকেও কোথাও যায়নি, আমাদের সাথেই আছে আজকে। শিওর শিওর আছে এবং থাকবে এক সব সময়। রাহুল প্রিয়াঙ্কার বিয়েতে সাক্ষী ছিলাম আমি, যেহেতু তখন ওরা ছোট এবং হ্যাঁ, প্রিয়াঙ্কার হ্যাঁ, বাড়ি হ্যাঁ। তখন সেই মুহূর্তে তো সবার 100% সাপোর্ট ছিল না। তো আমার মনে আছে ওদের বাড়ির ছাদে বিয়ে হলো ওদের দুজনের, এবং সেই বিয়ে যখন হচ্ছে আমি বাবিনের পাশে বসে আর প্রিয়াঙ্কার পাশে বোধহয় পাওলি আর পার্নো আর কে ছিল ঠিক মনে নেই, এই 2-3 জনই আমরা, এবং বিয়ে দিচ্ছি। তারপরে ও যখন মানে সহজ মানে কনসিভ করলো হ্যাঁ, যখন, হ্যাঁ, তখন ফোন করে শোনো টুম্পাদি এরা খবর দিই, বিশ্বাস করতে পারবে কিনা জানি না, শোনো আমি বাবা হচ্ছি। আরে ওরে বাবা রে, তো সাংঘাতিক ব্যাপার রে, তোকে কি দেখে তার ঠিক নেই, তোর আবার জানা হবে নাকি? আচ্ছা, তাও যখন হলো নার্সিং হোমে দেখতে গেলাম, ও আমাকে মানে লিফটের ওখান থেকে নিতে এসছে, মানে দেখাবে দেখো হ্যাঁ, যে আমার ছেলে, আমার হ্যাঁ, ছেলে, হ্যাঁ, বুঝতে পারছো আমার ছেলে, মানে এটা বাচ্চাদের মতো ছিল তো আর কি, ভীষণ সেই বাচ্চাদের মতো ছিল। ছোটই এবং ছিল, এই ও বড় বাচ্চা হয়নি। স্বভাবটা না ওর চলে যাওয়ার আগে পর্যন্ত ওই ছিল, স্বভাবটা, হ্যাঁ। ওইটা না খুব রেয়ার কোয়ালিটিস যেটা মানুষের মধ্যে হ্যাঁ, থাকে, হ্যাঁ, মানুষের মধ্যে যেটা শিশু থাকে সেটা না খুব রেয়ার ওর ওই কোয়ালিটিস, শিশুটা ওর ছিল, সেইটা ভীষণ খুব ভাবে শিশু হ্যাঁ, আর তো জিজ্ঞাসা, ছিল। শিশুদের জন্য জিজ্ঞাসা, হ্যাঁ, একদম। যে কারণে ওর এই যে কোয়েস্টটা সবকিছু ওকে জানতে জানতে হবে, হবে, পড়তে হ্যাঁ, হবে, পড়তে জানতে হবে, হবে, হ্যাঁ, এটা সেইটা একটা খুব সাংঘাতিক। রেয়ার কোয়ালিটি। So, তুমি যদি আজকে এখান থেকে 1 লাখ টাকা যেত তুমি কি করবে? আমি ঠিক যা ওরা করলো ওরা করছে সেইটাই, সেটাই হ্যাঁ, করবো। I was আমার guessing so. ঠিক করাই ছিল যে 50,000 টাকা তো আমি লক্ষ্মী ব্যাংকে লক্ষ্মী দিয়ে দেবো। আমি তোকে ব্যাংকে। প্রথমেই বললাম যে আমি যাদের দেখেছি তাদের কাছে সত্যি মানে 50,000 টাকাটাও 5 লাখ টাকার হ্যাঁ, সমান আর হ্যাঁ, কি। হ্যাঁ। আর রাহুলের হয়ে রাহুল কাউকে দিচ্ছে সেইভাবে ভেবে তুমি 50,000 দিয়ে টাকা দিতে লক্ষ্মী চাও। ব্যাংক। That's lovely. তোমাদের 4 জনকে অনেক ধন্যবাদ এইভাবে ভাবলে বলে তোমরা। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওরে মন কথা শোন, যাবে চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় এর থেকে একটু বড় বোধহয়। ওরে মন কথা শোন, যাবে চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় ভুলবি নাকি বল। ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে, ও তারকা পুলিশ চোরের প্রেমে পড়েছে। আমি ভুল মেরেছি না, এই আমি আবার সব ভুলে গেছি। না না এটা আমি ঠিক মেরেছি, না এটা ক্যান্সেল না। আমি লাস্ট যেটা মেরেছি সেটাই। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবে নাকি বল, বলি দু হাতে টাকা ছাপছেন। মা আমি তো কিচ্ছু করতে পারিনি। তুমি একসাথে 3টে ছাপ দিয়ে সময় দু নষ্ট হাতে করলে। টাকা ছাপছেন রেশমি সেন। একই টাকায় 3 বার ছাপছেন রেশমি সেন। আগে টাকা দেবে রে। 850 বড়দি স্কোর। কাছাকাছি আছে সবাই। এবার আমরা গানের রাউন্ডে যাব। কাছাকাছি স্কোরে আছো তোমরা, গানের রাউন্ডটা জমবে ভালো। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। আজকে তো রাহুলদা আমাদের সাথেই আছে, তো রাহুলদা যেখানে থাকবে আর সেখানে ইস্ট বেঙ্গল আর আর্জেন্টিনা একদম থাকবে না, এটা কি এটা করে তো হয় না। হ্যাঁ এটা কি হতে পারে? না, হতে পারে না। হতে পারে না। একদিকে ওয়ার্ল্ড কাপ চলছে মানে বিশ্বকাপ, আর আইএসএল
জিতেছে তো? হ্যাঁ, 22 বছর পর। অনেক দিনের অপেক্ষায় হ্যাঁ, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। ফাটাফাটি। আজকে রাহুলদাকে নিয়ে ওরা কিছু বলবে, ঠিক আছে? আচ্ছা। আগে ইস্টবেঙ্গল ইলিশ মাছ দিয়ে শুরু হোক। রাহুল দা এতটাই পাগল ছিল ইস্টবেঙ্গলের জন্য, রিসেন্ট ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, সেই টিমের ফার্স্ট 11 সাবস্টিটিউট বেঞ্চ কে কে ছিল সেটা আমরা কম বেশি সবাই বলতে পারবো। কিন্তু 23 বছর আগে 2003 সালে যখন এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল, সেই টিমের সাবস্টিটিউট বেঞ্চ, ফার্স্ট 11, এমনকি পুরো কোচিং স্টাফ কেউ যদি বলতে পারে একমাত্র এই রাহুলদাই বলতে পারবে। দেখো আলো আলো আকাশ, আর তাছাড়া কারোর পক্ষে সেটা সম্ভব না, এতটাই পাগল ফ্যান ছিল রাহুলদা। দেখো যাওয়ার পথের পাশে রাহুলদাকে স্মরণ করে আমাদের ইস্টবেঙ্গল ক্লাব তাকে নিয়ে একটা টিফো নামিয়েছিল। আর এটা বলবো যে ইস্টবেঙ্গল ক্লাবের এই সেই টিফো, সমস্ত গ্যালারির আকাশে এক বিষণ্ণ সূর্যোদয়, লাল হলুদ হৃদয়ে অমর অরুণোদয়। আমায় ছাড়া বলো এবার আর্জেন্টিনা। আর্জেন্টিনার কথা বলতে সবার আগে আমাদের মাথায় আসে হচ্ছে লিওনেল মেসি এবং ডিয়েগো মারাদোনা। কিন্তু আমরা যদি কলকাতার ফুটবলের এই যে পাগল উন্মাদনার যে জায়গাটা দেখি, তাহলে আর্জেন্টিনার ফ্যানেদের মধ্যে কিন্তু রাহুলদার নামটা খুব বড়োভাবে প্রচলিত। তার কারণ আমরা 2022 বিশ্বকাপ যখন আর্জেন্টিনা জিতলো, সেই সময় আমরা দেখেছি রাহুলদার কিছু লেখা এবং একটি ভিডিও, যেটি অনেকেই হয়তো দেখেছেন এখানে। ওই যে সেই একটা পাগলামো সমর্থকদের, ঠিক আছে, রাহুলদার মধ্যে মানে কি বলবো, একজন আর্টিস্ট হয়েও এতটা মাঠটাকে উনি ভালোবাসতেন মানে ধারণার বাইরে। এবং লিওনেল মেসি এবং ডিয়েগো মারাদোনাকে উনি যতটা ভালোবাসতেন, হয়তো আমার মনে হয় যে আমাদের বাংলার যত আর্জেন্টিনার সমর্থক আছে তাদের মধ্যে রাহুলদার নামটা কেউ কোনোদিন মুছতে পারবে না, ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে যে রাহুলদার এই উন্মাদনা ওনার মতন ক্রীড়াপ্রেমী এবং আর্জেন্টিনা ও ইস্টবেঙ্গলের সমর্থক হয়তো কোনোদিন আর ফিরে আসবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ টুনির দি, তোকে এমনিতে আমি বকুনি ঝকুনি দিই, আজকে ভালোবাসলাম এটা করার জন্য। আচ্ছা, ওর সঙ্গে তো তোমাদের সবারই বুড়োদির আলাপ নেই। আমার আলাপ নেই। হ্যাঁ, করে নাও আলাপ। নমস্কার, আমি হচ্ছে টুনির দি। আমার বাড়ি হচ্ছে সবখালি, সুন্দরবনে। আমার বাবা হচ্ছে টুনির বাবা, আমার মা হচ্ছে টুনির মা, আর আমার একটা বোন আছে। সেটা কি টুনির বোন বলবো? না সেই তো টুনি নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, সেই টুনি। নমস্কার, আমি রেশমি সেন। এবং এরা এসে সব খালি করে দিয়ে চলে যায়। তোমরা খালি হাতেই এসছো, ওই জন্য আর খালি করতে পারছে না। হ্যাঁ, আপনার ব্যাপারে তো আমি কিছুক্ষণ আগেই শুনলাম, এই যে বিদীপ্তা চক্রবর্তী বলেছে লাগে টাকা দেবে রেশমি সেন, ওই জন্য আমার বেশি ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে, কিন্তু ওনার কাছে কিছুটা বেশি টাকা আছে, বেশি কম আছে প্রদীপ্তা চক্রবর্তীর কাছে। তুই কিছু কর। আসছি দিদি ভাই। চলো শুরু করি খেলা। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য আমরা শুনতে পাবো। শুনতে পাবো অডিও। তুলিকা দি, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি মুক্তি দেখে। দেখে, হ্যাঁ। লক করবো এটা? হ্যাঁ কর রে। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। এই গানের সেকেন্ড হিন্ট শোনাবো? কেউ ভালো করে শুনে অন্য কোনো গান যদি মনে হয় সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য শুনে নাও। কেউ চ্যালেঞ্জ করছো না তাহলে? আচ্ছা, তাহলে শুনে নি গানটার প্রথম লাইনটা শুনি। বলো তো আর কি তুমি মুক্তি দেখে
দেখলি আমার ভয় করে একটা করি।